আমিনুল ইসলাম বুলবুল কি পারবে এই বিসিবিকে টিকিয়ে রাখতে? আমিনুল ইসলাম বুলবুলের কপালে আসলে কি হতে যাচ্ছে, বিসিবির পরিণতি আসলে কোন দিকে যাচ্ছে? কারণ বিসিবি যেভাবে করে ডিরেক্টলি কনফ্লিক্টে চলে গিয়েছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের এগেইনস্টে, সরাসরি কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছে বাংলাদেশের বর্তমান এক্সিস্টিং ক্রিকেট বোর্ড। তো আসলে বিসিবির কপালে কি হতে যাচ্ছে, আমিনুল বনাম আমিনুলে কে জয়ী হতে যাচ্ছেন, সেটা নিয়ে থাকবে আজকের আলোচনা। দেরি না করে চলেন মূল ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই এক্সিস্টিং কমিটিটা রয়েছে সেটা কি লিগাল নাকি সেটা ইললিগাল? এই ইললিগাল আর লিগাল নিয়ে অনেক দিন ধরেই চর্চা চলছে, কথা চলছে, সমালোচনা চলছে, আলোচনা চলছে। তার ভেতর থেকে যদি বলতে হয় যে এই বিসিবির কমিটিটাকে লিগাল কিনা, লিগাল ইলেকশনের মাধ্যমে তারা এসেছে কিনা, সেই যখন নাকি ইলেকশনটা হয়েছিল লাস্ট অক্টোবরে, তখন কি এই ইলেকশনটা বৈধভাবে হয়েছিল কিনা, সব কিছু নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা বা চর্চা হয়েছে। আমরা যদি ডিরেক্টলি পয়েন্টে চলে যাই তাহলে একটা জিনিস খুব স্পষ্টভাবে বলতে পারবো, বা দ্ব্যর্থহীন কণ্ঠে আমি বলতে চাই, এই ইলেকশনটা কিন্তু কোনোভাবেই বৈধ ছিল না। কেন বৈধ ছিল না? কারণ তৎকালীন যখন নাকি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ছিলেন, তিনি যেভাবে করে এই ইলেকশনটাকে ম্যানিপুলেট করেছিলেন, তিনি যেখানে করে তার নিজস্ব প্রেফারেন্স অনুযায়ী কাউন্সিলর নির্বাচনটা তিনি যেভাবে করে করেছিলেন, যেই প্রক্রিয়া করেছিলেন, সেই প্রক্রিয়াটা কিন্তু ছিল পুরোপুরিভাবে অনৈতিক বা অবৈধ। সেটা কিন্তু এখন ওপেন সিক্রেট। কিন্তু যখন নাকি আপনি জ্ঞান রাখেন এই নির্বাচনটা বিসিবির কীভাবে করা হয় এবং সেই অর্থে এই নির্বাচনটা কি ভ্যালিড ছিল কি না, তাহলে কিন্তু আপনি প্রমাণ পেয়ে যাবেন যে আসলে কতটুকু বৈধ ওই ইলেকশনটা হতে পারে। আর সেখানে কিন্তু প্রশ্ন চলে আসে যে তখন বিসিবি যদি ইলেকশনটাই বৈধ না হয়, সেখানে যদি সরকার থেকে ডিরেক্টলি হস্তক্ষেপ করা হয় যে কে হবেন কাউন্সিলর, কোন পার্টিকে অফ করে রাখা হবে, কোন পার্টিকে আনা হবে, কাকে কোথায় বসানো হবে, সেইটা যদি অবৈধ না হয়, বা সেইটা যদি তখন আইসিসি সেইটাকে নিয়ে কোনো রকম কোনো ভুল ভ্রান্তি আইসিসি চোখে ধরা না পড়ে, তাহলে এখন কি আবার আইসিসি এসে বাংলাদেশ ক্রিকেটকে কি নিষিদ্ধ করে রাখবে কিনা, সেই কথাটাই কিন্তু তুলেছেন বর্তমান এই ক্রিকেট বোর্ড বা বিসিবির এই আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের সভাপতিত্বে যেই ক্রিকেট বোর্ডটা রয়েছে। এই ক্রিকেট বোর্ড থেকে যেই প্রেস রিলিজটা বের হয়েছে, সেখানে কিন্তু এই ইঙ্গিতটাই দেওয়া হয়, যার মানে তাদেরকে যদি বা তাদের পদ বা পদবি থেকে যদি সরানোর কোনো রকম কোনো চেষ্টা করা হয়, তাহলে আইসিসি নাকি এই বিসিবিকে বাংলাদেশ ক্রিকেটকে চাইলে নিষিদ্ধ করতে পারে। কারণ সরকারের হস্তক্ষেপ সেটা নাকি কোনোভাবে কাম্য নয়। সরকারের হস্তক্ষেপ আসলে বর্তমান পরিস্থিতিতে কীভাবে হতে যাচ্ছে? সরকার কি আসলে ডিরেক্টলি কোনো হস্তক্ষেপ করছে, নাকি যখন নাকি সরকারকে জানানো হয়েছে যে এই বিসিবির এই ইলেকশনটা যেটা হয়েছিল অক্টোবরে, সেই ইলেকশনটা ফেয়ার এনাফ ছিল না, সেই ইলেকশনটার এগেনস্টে যাতে তদন্ত করা হয় এবং তদন্তে যাতে বের হয়ে আসে যে ইলেকশনটা আসলে কতটুকু ফেয়ার ছিল নাকি আনফেয়ার ছিল, এই অর্থেই কিন্তু এনএসসি থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেখানে নাকি বলা হয়েছে যে এই কমিটির দায়িত্ব হচ্ছে তদন্ত করে বের করা ইলেকশনটা কি ফেয়ার ছিল নাকি আনফেয়ার ছিল। সেটা রায় দেবে কে? কোর্ট রায় দেবে। কোর্ট যদি বলে যে বৈধ ছিল, তাহলে আলহামদুলিল্লাহ এটা বৈধ ছিল। যদি কোর্ট বলে যে এটা অবৈধ ছিল, কোর্ট যদি সেইটাকে নিয়ে যখন নাকি মামলা মোকদ্দমা হবে, মামলার নথিপত্র যখন নাকি যাচাই বাছাই করা হবে, যখন নাকি সেটা নিয়ে একেবারে এভিডেন্স পেশ করা হবে, তারপরে কিন্তু বেরিয়ে আসবে যে নির্বাচনটা কি বৈধ ছিল নাকি অবৈধ ছিল। কিন্তু সেইটা বের হওয়ার আগেই যখন নাকি এই তদন্ত কমিটিটা গঠন করা হয়েছে, কি কারণে সেটা জানতে পারার সাথে সাথে যেন বিসিবি তেলে বেগুনে জ্বলে উঠল। কারণ আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আমার কিন্তু আমিনুল ইসলাম বুলবুল ভাই পার্সোনালি আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের এগেনস্টে কিছু নেই, বা অ্যাজ আ পার্সন আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের এগেনস্টে কিন্তু কোনো রকম কোনো আমার খারাপ লাগা নেই, কারণ হি ইজ আ রেসপেক্টেড পার্সন। এবং আমি যেহেতু সেই 1996 সাল থেকে ক্রিকেট খেলাটা দেখছি, ক্লোজলি অবজার্ভ করছি, বাংলাদেশের ক্রিকেট খেলাটা কিন্তু সেই 1997 সালের আইসিসি ট্রফি থেকে কন্টিনিউয়াসলি বাংলাদেশ ক্রিকেটের সাপোর্টার হয়ে রয়েছি। যখন নাকি 99 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ক্রিকেট টিম সেই বিশ্বকাপটা খেলতে গিয়েছিল, প্রথম বিশ্বকাপের প্রথম ক্যাপ্টেন কিন্তু ছিলেন আমাদের আমিনুল ইসলাম বুলবুল ভাই। সো তার জন্য কিন্তু একটা এক্সট্রা রেসপেক্টের জায়গাটা সবসময় থাকবেই। কিন্তু এখন এই বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসার পরে টি20 ইনিংস খেলতে এসেছেন, সেই চাওয়ার ইচ্ছা থেকে শুরু করে যখন নাকি তিনি টেস্ট ইনিংস খেলতে বসে গিয়েছিলেন, তারপরে কি কারণে তিনি বসলেন, বা এরপরে যখন নাকি আস্তে আস্তে করে দেখা গেল যে তিনি একটা কাঠপুতলির মতন বা একটা পুতুলের মতন যখন রোলটা প্লে করা শুরু করলেন, যিনি সার্ভ করেছেন, অবভিয়াসলি তার যে অ্যাক্টিভিটিস অ্যাকশন সব কিন্তু প্রশ্নবিদ্ধ নয়, অনেকগুলো কাজ কিন্তু তিনি করেছেন খুবই ভালো, যেটা কিনা আম্পায়ার্স কমিটিতে একটা রিফরমেশন আনা, বা পিচ কিউরেটরদের বা পিচ নিয়ে বাংলাদেশের যেই মিরপুরের পিচের কিন্তু রিসেন্ট আপনারা পারফরমেন্স দেখতে পেয়েছেন, পাকিস্তানের সাথে কীরকম ডেভেলপমেন্ট হয়েছে এই পিচের,
অনেকগুলো জায়গায় কিন্তু তিনি ভালো ভালো কাজ করেছেন, কিন্তু মেইন যে জায়গাটা যেখানে নাকি ইলেক্টেড হয়ে আসার যে প্রসেসটা, সেই প্রসেসটাতে তিনি যেভাবে করে একটা বাজে উদাহরণ সৃষ্টি করেছেন, সেইটার কারণে কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠে গিয়েছিল। যখন নাকি তদন্ত কমিটি গঠন করার কথা বলে দেওয়া হয়েছে, তারপরেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে যখন এই প্রেস রিলিজটা আসে, এটা কিন্তু আসলেই বাংলাদেশ ক্রিকেটকে কি জিম্মি করতে চায় এই বর্তমান ক্রিকেট বোর্ড, এটা কিন্তু আসলেই প্রশ্ন উঠে যায়। কারণ আপনি যদি বাংলাদেশ ক্রিকেটে ভালো চান, তাহলে আপনি এই কার্ডটা কীভাবে করে প্লে করেন যে বাংলাদেশ ক্রিকেটের যদি নাকি ক্রিকেট বোর্ডের ভেতরের কোনো রকম কোনো অ্যাক্টিভিটিসে বাংলাদেশের স্পোর্টস ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল যদি সেখানে ইনভেস্টিগেট করতে আসতে চায়, তাহলে সেখানে আপনার পদ পদবি নিয়ে হাত দেওয়া হয়ে যাবে কি, এই ভয়েই আপনি ঘোষণা দিয়ে দেন যে এটা করলে আইসিসি বাংলাদেশ ক্রিকেটকে নিষিদ্ধও করতে পারে। এরপরও আর এক স্টেপ উপরে উঠে যখন নাকি দেখা যায় গতকাল ক্রীড়ামন্ত্রী আমিনুল হক যখন নাকি বলেন যে ওই খেলা ওই নির্বাচন বাদ রেখে তিনি কিন্তু একটা কথা স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশ যে বিশ্বকাপে খেলতে গেল না, এটার পিছনে কী কারণ ছিল। এটা নিয়ে কিন্তু অনেক কথা বলেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন নাকি মুস্তাফিজকে আইপিএল থেকে বের করে দেওয়া হয় বা আইপিএলে খেলতে নিষেধ করে দেওয়া হয় বা আইপিএলের থেকে জানানো হয় যে মুস্তাফিজকে কেকেআর আর কন্টিনিউ করবে না, তারপরে যেটা ছিল জানুয়ারি মাসের 3 তারিখে, জানুয়ারি মাসের 4 তারিখে কোনো রকম কোনো কনভারসেশন না করে, কিসের জন্য কোনো রকম ডায়ালগ না চালিয়ে কেন ডিরেক্টলি 4 তারিখে বলে দেওয়া হয় যে বাংলাদেশ এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা পুরোপুরিভাবে যদি বলি বহিষ্কার করতে যাচ্ছে। কেন করবে এটা? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তারপরে কোর্ট অফ আর্বিট্রেশনে যেতে চেয়েছিল? সেটাও কিন্তু তারা যেতে চায়নি। তারা বলছিল কি, তারা সব দিকেই তাল মিলিয়ে দিয়েছিল, তাল মিলিয়ে চলছিল। কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানে যে তারা আসলে কিভাবে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানে যে তাদেরকে এই গদি টিকিয়ে রাখতে হলে তাদেরকে কোনো রকম কোনো পার্টির এগেনস্টে যাওয়াটা চলবে না। একটা জিনিসই করা যাবে, অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটাকে স্ট্যাবলিশ করার জন্য তারা ওয়ার্ল্ড কাপে খেলতে যাননি। কিন্তু ভাই, আমরাও কিন্তু বলেছি যে বিশ্বকাপে কিন্তু ইন্ডিয়াতে গিয়েই খেলতে হবে, এই কথাটা আমরা সাপোর্ট করিনি অ্যাকর্ডিং টু দ্যাট গিভেন সিচুয়েশন। যখন নাকি ইন্ডিয়াতে সিকিউরিটি কনসার্নস ছিল, তাহলে আমরা কেন ওয়ার্ল্ড কাপে খেলতে গেলাম না? কেন আমরা প্রপারভাবে নেগোসিয়েটটা করতেই পারলাম না? কেন আমরা ডায়ালগটা ঠিকমতো চালিয়ে নিতে পারলাম না? কেন আমাদের পরিবর্তে স্কটল্যান্ডকে যখন নাকি রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে নেয় এবং আমাদের ঠিক আগের মুহূর্তে যখন নাকি আমাদেরকে ভোটাভুটি হয়, তখন আমরা মাত্র 2টা ভোট পাই? এটা কীভাবে করে পসিবল? তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী টাইপের কী রকম ক্রিকেট ডিপ্লোমেসিটা মেনটেন করেছে? মাত্র 2টা ভোট, এইটাও সম্ভব? যাই হোক, বাংলাদেশ ক্রিকেট দল যে বিশ্বকাপ খেলতে যায়নি, একটা বিশ্বকাপ না খেলে বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যাবে না, সেটাও যেমন ঠিক। কিন্তু একটা বিশ্বকাপ না পার্টিসিপেট করতে গেলে বাংলাদেশের ক্রিকেটের বা একটা দেশের ক্রিকেটের উপরে কতটুকু নেতিবাচক প্রভাব পড়ে, বা ওই স্পেসিফিক প্লেয়ারদেরকে বা একটা প্লেয়ারদের উপরে কতটুকু নেতিবাচক প্রভাব পড়ে, সেটা কিন্তু নতুন করে বলার কিছু নেই। যদি আপনারা ক্রিকেট খেলা বুঝে থাকেন, যদি আপনারা স্পোর্টস বুঝে থাকেন, তাহলে আসলে এটা নিয়ে বেশি কিছু বলার আসলে দরকার পড়ে না। আমি এখানে বলছিলাম যে যখন নাকি ক্রিকেট বোর্ড এবং এনএসসি একে অপরের বিপক্ষে দাঁড়িয়ে গেছে কিনা, যখন নাকি গতকাল আমিনুল হক বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কেন ডিসিশন নিল বিশ্বকাপ খেলতে যাব না এবং কি কারণে সেটা নিয়েছিল, কারা কারা আসলে কলকাঠি নেড়েছিলেন, আসিফ গংরা কি ছিলেন কিনা, এটা আমি বললাম, এটা তিনি বলেননি। তো তাদের বিরুদ্ধে ঈদের পরপর একটা তদন্ত কমিটি গঠন করা হবে 5 সদস্যের, এবং সেই কমিটি রিপোর্ট দিবে, ডিটেল রিপোর্ট দিবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন ওই সময় বাংলাদেশকে ক্রিকেট বিশ্বকাপে খেলতে দেয়নি। তাহলে কিন্তু বেরিয়ে আসবে থলের ভেতরে বেড়াল। তিনি কিন্তু খেলার পার্সপেক্টিভ থেকে বলেছেন, নির্বাচন ফেয়ার কি না ফেয়ার এটা নিয়ে কিন্তু তিনি হালকা পাতলা কথা বলেছেন, বাট ডিরেক্ট যেখানে পয়েন্ট আউট করেছেন সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলটা কেন এই টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা খেলতে যায়নি। সেটা কিন্তু খুবই একটা যোগ্য লোক, যোগ্য কথা বলেছেন। এটা কিন্তু কোনো রকম তিনি তার নিজের রেজ বেইট করে কিন্তু কোনো রকম কথা বলেননি। খুব সুন্দর, যে ওয়েটা নাকি মানানসই, যে ওয়েটা নাকি লজিক্যাল, সেই ওয়েটে কিন্তু আমিনুল হক কথা বলেছেন, যেটা কিনা আমাদের সবার কাছে ভালো লেগেছে। যে এভাবে যদি হয়, তদন্ত কমিটি হোক না, তদন্ত করে দেখা হোক না, যদি নাকি সব কিছু ঠিক থাকে তাহলে তো খুব ভালো, কোনো সমস্যা নেই সেখানে। তাহলে ভয় কিসের বিসিবির? তাহলে ভয়টা কোথায় বিসিবির? বিসিবি কেন ভয় পায়? বিসিবি কেন প্রেস রিলিজ দিয়ে একেবারে ডিরেক্টলি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের এগেনস্টে চলে যেতে চায়? কেন তারা ভয় পায় যে বিশ্বকাপ খেলার এই তদন্তটা যদি করা হয় তাহলে অন্য কিছু বেরোয় আসতে পারে? এখানে তো ভয়ের কিছু নেই। যদি ইফ ইউ গাইজ আর ফেয়ার এনাফ, তাহলে এখানে তো আনফেয়ার কিছু বের হওয়ার কথা না। তাহলে আপনাদের ভয় কোথায়? এটা হোক না। একটা কথা বলে রাখি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই এজেন্ডাটা পালন করছিল, সেই এজেন্ডাতে ছিল একটা জিনিস, যে ক্রিকেটের ক্ষতি হোক, ক্রিকেট যাতে নাকি বাংলাদেশের পপুলার মোস্ট স্পোর্ট হিসেবে না টিকে থাকুক,
এই চেষ্টাটাই কিন্তু করা হয়েছিল। আপনি একটা জিনিস একটু বোঝার যদি চেষ্টা করে থাকেন তাহলে দেখবেন যে আসিফ গংয়ের কথা আমি মেনশন করেছিলাম। কিসের জন্য মেনশন করেছি? কারণ এই আসিফ গং যেভাবে করে ক্রিকেটারদের এগেনস্টে বা ক্রিকেট নিয়ে স্টান্টবাজি করে বেড়েছেন, এটা কি ক্রিকেট বোর্ডের দ্বারা মানায়? তবে এই বোর্ড নিয়ে যেই কমপ্লেনটা নাকি, যেই কারণে নাকি বাংলাদেশের খেলা বন্ধ হয়ে গিয়েছে, আপনি প্রিমিয়ার ডিভিশনের খেলা বন্ধ হয়ে গেছে, আপনি ঢাকা লিগের খেলা বন্ধ হয়ে গিয়েছে, এতগুলা ক্রিকেটারের কিন্তু রুটি রুজির পথ বন্ধ হয়ে গেছে। আপনি কাউন্সিলরদের সাথে যখন কনফ্লিক্টে গিয়েছেন, কাউন্সিলর নাকি যখন ব্যাক অফ করে ফেলেছে, মাঠে খেলা নেই। খেলা না থাকলে পরে একটা সেই দেশের সেই ফেডারেশনটা কীভাবে আগায়? শুধুমাত্র পদ পদবি দিয়েই কি ওই ফেডারেশনটা আগাতে পারে? ভাই, এক একজন কাউন্সিলর যারা নাকি দেখা গিয়েছে বা যারা নাকি পরবর্তীতে ডিরেক্টর হয়েছেন, কয়জনের সাথে ক্রিকেটের সম্পৃক্ততা আছে এটা কিন্তু একটু খুঁজে দেখতে গেলে কোনো রকম হিস্ট্রি কিছুই নেই। এটা কি ধরনের কথা? ক্রিকেট চালাবে কারা যারা নাকি ক্রিকেটের সাথে থাকেন? ক্রিকেট চালাবে কারা যারা নাকি ক্রিকেটের সাথে বছরের পর বছর ধরে কাজ করছেন? ক্রিকেট সংগঠকরাই তো ক্রিকেট খেলা চালাবেন, সেই সংগঠকরাই কিন্তু ক্রিকেটের সাথে নেই। বোর্ডে যারা রয়েছেন ম্যাক্সিমাম, এই 25 জনের ভিতর থেকে ম্যাক্সিমামকে আপনি যদি একটু জানাশোনা করতে যান, খোঁজ নিতে যান, দেখবেন আপনি তাদেরকে চিনছেন না বা চিনতে পারছেন না, কারণ তাদের ম্যাক্সিমামই ক্রিকেটের সাথে কখনো সংশ্লিষ্ট ছিলই না। আমি যদি আরও একটু বলি যে, আমি যদি একটু এখানে ক্লিয়ার করে দিই যে আইসিসিকে নিষিদ্ধ করতে পারে কিনা, আইসিসি নিষিদ্ধ করতে পারে, কিন্তু আইসিসি নিষিদ্ধ করবে না। কেন করবে না জানেন? যখন নাকি 5ই আগস্টের পরে ইন্টারিম গভর্নমেন্ট আসলো, তারপরে পাপন ভাইয়ের স্থলাভিষিক্ত করা হয় কাকে? এনএসসির কোটায় নিয়ে আসা হয় ফারুক আহমেদ ভাইকে। ফারুক আহমেদ ভাইকে যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন ফারুক আহমেদ ভাইয়ের সাথে যখন নাকি আসিফ মাহমুদ সজীব ভাইয়ের বনাবনি হয়নি ঠিক মতন, ইয়েস ইউ হার্ড ইট রাইট, বনাবনি ঠিক মতন হয়নি। ফারুক ভাই হয়তো কথা শুনছিলেন না। দ্যাটস দ্য অনলি রিজন যে কারণে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি ফারুক ভাইকে সরিয়ে দেননি। তখন কি সরকারের হস্তক্ষেপ ছিল না? তাহলে যদি সেইটা সরকারের হস্তক্ষেপ থেকে থাকে এবং সরাসরি হস্তক্ষেপ থেকে থাকে, আইসিসি তো কিছুই করেনি। তাহলে এখন যদি আইসিসির কাছে তদন্ত করার পরে কোর্টের রায় আসে যে ইলেকশনটা আনফেয়ার ছিল এবং সেটাকে আইসিসির সাথেই ডিসকাস করে সব কিছু করা হবে, যেটা নাকি ক্রীড়ামন্ত্রী আমিনুল হক বলেছেন, তাহলে সেখানে কোনো সমস্যা কিন্তু দেখতে পাচ্ছেন এবং আইসিসি কিছুই বলবে না। বাংলাদেশের বিশ্বকাপ বয়কট করা থেকে শুরু করে নিয়ে আইসিসি দেখেছে যে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে করে প্রত্যেকবার এক একটা স্টেটমেন্ট দেয়, যে স্টেটমেন্টের সাথে আর আগের স্টেটমেন্টে কোনো ভিত্তি নেই। সো এইরকম এক একটা স্টেটমেন্ট বারবার চেঞ্জ করা এই ক্রিকেট বোর্ডকে আইসিসি কতটুকু ব্যাকিং করবে? আমার মনে হয় একেবারেই ব্যাকিং করবে না। এই হচ্ছে মূল কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বনাম ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, এখানে জয় হবে কার? যদি নাকি সঠিক তদন্ত হয়, তাহলে আপনিও জানেন আমিও জানি যে এখানে এই ক্রিকেট বোর্ডটার সময়কাল আর বেশি দিন নেই। এই ক্রিকেট বোর্ডটাকে বিদায় নিতেই হবে, সেটা কাল হোক, সেটা 1 মাস পরে হোক, কি সেটা 3 মাসের বেশি নয়। আপনারা যারা খেলা বোঝেন বা খেলার সাথে আছেন অনেক বছর ধরে, তারা পুরো সিনারিওটা, পুরো গল্পটাই কিন্তু বুঝতে পেরেছেন। যারা কিনা নতুন নতুন খেলা দেখছেন বা যারা কিনা কোনো একটা পার্টি বা কোনো একটা গ্রুপের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অনলাইনে যুদ্ধ শুরু করেছেন, তাদের কাছে হয়তো বা আমরা যখন নাকি লজিক্যাল কথা বলবো সেটাকে আপনারা শুধুমাত্র গালি দিয়েই উড়িয়ে দিবেন। কিন্তু ভাই, একটা কথা মাথায় রাখবেন, গালি দিয়ে শেষ পর্যন্ত কিন্তু কোনো কিছু আদায় করা যায় না। গালি দিয়ে মিথ্যাকে সত্য করা যায় না, সত্যকে মিথ্যা করা যায় না। আলটিমেটলি সত্যের জয় হয়ই। আপনি বলতে পারেন আপনার পছন্দ অপছন্দের রাজনৈতিক দল গোষ্ঠী থাকতেই পারে, জনমত থাকতেই পারে, কিন্তু যখন নাকি আপনি খেলার ভেতরে রাজনীতি নিয়ে আসবেন, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেটা কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাওয়ার অবকাশই রাখে না। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে একটা ক্লিয়ার মেসেজ দিতে পেরেছি যে গত 1.5 দিনের বা 2 দিনের ঘটনা কী ঘটেছে এবং বাংলাদেশের যে এই ক্রিকেট বোর্ডের ইলেকশনটা হয়েছিল গত অক্টোবরে, সেই অক্টোবর থেকে এ পর্যন্ত যেই অবস্থা বা যেই পরিস্থিতিতে চলছে, সেইখানের আসলে সামারিটা কী বা মেইন যেই পটভূমিটা কী ছিল সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনারা আমার কথার সাথে একমত হবেন। যারা যারা নাকি ভিন্নমত পোষণ করবেন তাদের কাছে আমি অনুরোধ করবো যে আপনারা আপনাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন। যারা আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।